গল্পের শুরু হয় এক রহস্যময় দুনিয়া থেকে, যা মাটির উপরিভাগ থেকে হাজার হাজার কিলোমিটার গভীরে অবস্থিত, যেখানে আকাশ থেকে শুরু করে পানির গভীরতা পর্যন্ত রাজত্ব করে বেড়ায় সব ভয়ঙ্কর প্রাণীরা। এখানে আমাদের দেখা মেলে এই জগতের রক্ষক কং এর সাথে। সে একটি ছোট বানরকে সাথে নিয়ে হ্রদের পাড়ে পৌঁছেছিল, কিন্তু সে কল্পনা করতে পারেনি যে সে আগে থেকে বিছানো এক ফাঁদে পা দিতে যাচ্ছে। ছোট বানরটি হুট করে বুঝতে পারে যে সামনে হ্রদের নিচে বড় কোনো বিপদ লুকিয়ে আছে। তবু সে ইচ্ছে করে কংকে পানিতে নামার জন্য প্ররোচিত করে, কিন্তু বানরের এই ধূর্ততা কংয়ের চোখ এড়াতে পারেনি। সে আশেপাশে বাতাস শুকে বুঝে ফেলে যে আজ তার জন্য বড় কোনো শিকার অপেক্ষা করছে। কোনো কথা না বাড়িয়ে কং সরাসরি হ্রদে নেমে শান্তিতে গোসল করতে শুরু করে। ওদিকে ছোট বানরটি ভয় পেয়ে যায় যে তার চাল ধরা পড়ে গেল কিনা, তাই সে পানি খাওয়ার নাটক করতে থাকে। ঠিক তখনই এক অদ্ভুত জলজ প্রাণী প্রচণ্ড গতিতে তাদের দিকে ধেয়ে আসে। গোসল করার সময় কং নিজেও বিপদের আভাস পায়। সে পিছনে ফিরে তাকাতে দেখে একটি বিশাল ড্রাগন হাঁ করা মুখ নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ছে। এটি দেখে ছোট বানরটি নিশ্চিত হয় যে তার পরিকল্পনা সফল হয়েছে এবং সে নিজের প্রাণ বাঁচাতে তীরের দিকে দৌড়ে পালায়। ওদিকে কং ডাঙার লড়াইয়ে অপরাজিত হলেও পানির নিচে এমন শত্রুর মোকাবেলা এই প্রথম করছিল। ড্রাগনটি হঠাৎ কংকে টেনে হ্রদের গভীরে নিয়ে যায়, কিন্তু সে জানতো না যে রেগে গেলে কং কতটা ভয়ঙ্কর হতে পারে। বানরটি যখন ভাবছিল যে কংয়ের হাত থেকে সে চিরতরে মুক্তি পেয়ে গেছে, ঠিক পরের মুহূর্তে কিংকংয়ের বিশাল কুড়ালটি তার সামনে এসে পড়ে। সে কিছু বুঝে ওঠার আগে কং ড্রাগনটির কাঠা মাথা তার সামনে আছাড় মারে। বানরটি ভেবেছিল কং এখন তাকে বেদম মারধর করবে, কিন্তু কং তাকে কিছুই না বলে কুড়ালটি কাঁধে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার ইশারা করে। আসলে বানরটি জানতো না যে কিংকং তার নিজের জাতির কাউকে খোঁজার জন্য হাজার হাজার বছর ধরে এই পৃথিবীতে একা একা ঘুরে বেড়াচ্ছিল। সে প্রতিদিন ক্ষুধার্ত থাকত এবং এখানকার ভয়ঙ্কর নেকড়েগুলো প্রায়ই তাকে তাড়া করে বিরক্ত করত। শত শত নেকড়ে যখন তার পেছনে লাগতো তখন সে লাফিয়ে কোনো মতো প্রাণ বাঁচাতো, কিন্তু এবার নেকড়ের দল তাকে ছাড়ল না। তারা কংকে চারদিক থেকে ঘিরে ফেলে। শেষে যখন সামনে এক গভীর খাদ এসে পড়ে এবং পালানোর আর কোনো পথ থাকে না, তখন সে বাধ্য হয়ে রুখে দাঁড়ায়। নেকড়েগুলো ভেবেছিল শিকার আজ সহজ হবে, কিন্তু তারা জানতো না কিংকং আগে থেকে জাল বিছিয়ে বসেছিল। নেকড়েটি ঝাঁপ দেওয়া মাত্রই কংয়ের ট্র্যাপ অ্যাক্টিভ হয়ে যায়। গর্তে পড়তে কাঠের ধারালো বল্লমগুলো নেকড়েটির বুক এফুরুফুর করে দেয়। সুযোগ বুঝে কং একটি বিশাল গাছের গুঁড়ি সে গর্তে ফেলে দেয়। একে একে যখন সব ফাঁদ সচল হয়, পাহাড় থেকে বড় বড় পাথর গড়িয়ে পড়তে শুরু করে এবং নেকড়েগুলো পালানোর সুযোগ হারিয়ে সেখানেই পিষ্ট হয়। ধোঁয়া সরে যাওয়ার পর কিছু নেকড়ে তখনও তাকে আক্রমণের চেষ্টা করলে রেগে গিয়ে কং একটি নেকড়ের মৃতদেহ ধরে দুই টুকরো করে ছিঁড়ে ফেলে। দৃশ্যটি দেখে বাকি নেকড়েরা ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে যায়। শিকার পাওয়ার পরেও কিংকং এর মুখে কোনো হাসি ছিল না, কারণ তার মারির একটি পচা দাঁত তাকে প্রচণ্ড যন্ত্রণা দিচ্ছিল। এরই মধ্যে একটি গিরগিটি সুযোগ বুঝে মাংসের টুকরো নিয়ে পালাতে শুরু করলে কং তাকে বাধা দিতে চায়, কিন্তু তখনই দূর থেকে আসা একটি গর্জন তার কানে পৌঁছায়। উপত্যকা থেকে আসা সেই ডাক শুনে তার মনে হয় হয়তো তার আপন কেউ তাকে ডাকছে। সে দ্রুত সেদিকে ছুটে যায়, কিন্তু সেখানে গিয়ে সে শুধু একটি অদ্ভুত ব্যাঙের দেখা পায়, যে হুবহু কংয়ের মতোই শব্দ করছিল। বছরের পর বছর ঘুরেও সে ছিল একা, আর এই একাকিত্বই তাকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিচ্ছিল। অবশেষে দাঁতের অসহ্য যন্ত্রণা তাকে মানুষের সাহায্য নিতে বাধ্য করে। অনিচ্ছা সত্ত্বেও সে মানুষের দুনিয়ায় প্রবেশ করে এবং একটি পাহাড়ের উপর ঢলে পড়ে সাহায্যের জন্য অপেক্ষা করতে থাকে। ভাগ্যক্রমে একদল বিজ্ঞানীর নজর তার উপর পড়ে, কিন্তু আতঙ্কে মানুষরা নিরাপত্তার খাতিরে তাকে প্রচুর পরিমাণে অ্যানেস্থেসিয়া দিয়ে দেয়, যার ফলে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর তারা শহরের সবচেয়ে নামকরা ডেন্টিস্টকে ডেকে আনে। ডেন্টিস্ট এক মুহূর্ত সময় নষ্ট না করে সেই পচা দাঁতটি উপড়ানোর জন্য মজবুত স্টিলের তার দিয়ে সেটি শক্ত করে বেঁধে দেয়। ঠিক তখনই কংয়ের মুখ থেকে এক পচা দুর্গন্ধ বেরিয়ে আসে। সব প্রস্তুতি এখন শেষ। দাঁত বাঁধার কাজ শেষ হতে মহাকাশযানটি যখন সজোরে উপরের দিকে উড়াল দেয়, এক ঝটকায় কিংকং এর পচা দাঁতটি উপরে বেরিয়ে আসে। জ্ঞান ফেরার পর কং দেখে তার পুরনো পচা দাঁতটি এখন এক চকচকে টাইটেনিয়ামের দাঁতে বদলে গেছে। এই নতুন দাঁতের শক্তিতে তার মধ্যে এমন এক তেজ চলে আসে যে সে ভাবল এখন সে কাউকে পরোয়া করে না। কিন্তু ঠিক তখনই ল্যাবে কংয়ের জগৎ থেকে একটি ইমার্জেন্সি সিগন্যাল আসে, যা সবাইকে চমকে দেয়। এই সিগন্যালের সত্যতা জানতে বিজ্ঞানীরা একটি রেস্কিউ টিম নিয়ে কংয়ের সাথে সেই পোর্টালে ঝাঁপ দেয়, যা সরাসরি কংয়ের রহস্যময় দুনিয়ায় গিয়ে মেশে।
নিজের ঘরে ফিরে কং দেখে তার জমানো খাবার সব চুরি হয়ে গেছে। সে রাগে কুড়াল তুলে পাহাড়ের চূড়ায় পৌঁছাতে দেখে নিচের এক গভীর ফাটল থেকে হালকা নীল আলো বেরিয়ে আসছে। রহস্য উন্মোচনে সে কোনো কিছু না ভেবে সেই অন্ধকারে ঝাঁপ দেয়। সেখানে পৌঁছানো মাত্রই তার কুড়ালটি অদ্ভুতভাবে জ্বলে ওঠে। সেই আলোয় সে দেখে চারদিকে ছড়িয়ে আছে অদ্ভুত সব চকচকে পাথর। হঠাৎ দূর থেকে এক ভয়াবহ গর্জন ভেসে আসে। সেই শব্দ তাড়া করে কংয়ের বিশাল এক ঝর্ণার উপরে পৌঁছায়, যেখানে এক নতুন সম্পূর্ণ এবং লুকানো দুনিয়া তার চোখে পড়ে। এগোতেই সে এক পচা গন্ধ পায়, যা তাকে সামনের দিকে টেনে নিয়ে যায়। হুট করে তার সামনে এক বিশাল অন্ধকার ছায়া ফুটে ওঠে। কং কোনো ঝুঁকি না নিয়ে কুড়াল উঁচিয়ে লড়াইয়ের জন্য তৈরি হয়ে যায়, কিন্তু দুই পক্ষের দূরত্ব কমতে দেখা গেল সেই বিশাল ছায়াটি আসলে কোনো রাক্ষস নয়, বরং এক মাসুম হলুদ চুলের ছোট বানর। হাজার বছর পর নিজের জাতির কাউকে দেখে কং আবেগপ্রবণ হয়ে পড়ে, কিন্তু অস্ত্র নামিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় তার সাথে। সে ভেবেছিল ছোট বানরটি তাকে দেখে খুব খুশি হবে, কিন্তু উল্টো সেটি কংয়ের হাতে জুড়ে কামড় বসিয়ে দেয়। এত কষ্টে স্বজাতির কাউকে পাওয়ার পর কং তাকে সহজে ছেড়ে দিতে চায় না। সে বানরটির পিছু নেয়, কিন্তু তখনই তার সামনে এক ভয়ঙ্কর ছায়া এসে দাঁড়ায়। কং স্তম্ভিত হয়ে যায়, কারণ সে আগে কখনো নিজের সমান উচ্চতার কোনো টেকু গরিলা দেখেনি। কং তাদের দিকে এগুতেই দুই লম্বা হাতওয়ালা গরিলা পেছন থেকে তাকে ঝাপটে ধরে মাটিতে আছাড় মারে। টেকু গরিলাটির শয়তানি হাসি দেখে কং বুঝে যায় এরা লড়াই করতে এসেছে। কংও এবার ছাড় দেওয়ার পাত্র নয়। সে একটি বিশাল পাথর তুলে সজোরে গরিলাটির উপর আছাড় মারে। রাগে টেকু গরিলাটি তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু কং তার বুদ্ধিতে তাদের কুপকাত করে দেয়। মুহূর্তের মধ্যে সে সবাইকে ধুলোয় মিশিয়ে দেয়। এমনকি টেকু গরিলাটি কংয়ের কুড়াল কেড়ে নিয়ে কিছুই করতে পারে না। কং যখন তার অস্ত্র তুলতে যায়, তখন সে হলুদ বানরটি তার মুখে ঝাপটা মেরে দেয় এবং তাকে ধরে ফেলে। কং এবং তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বাকি গরিলাদের ধুলাই শুরু করে। গরিলাগুলো বুঝতে পেরেছিল তারা কংয়ের সামনে পারবে না, তবু তারা বারবার আক্রমণ করতে থাকে। এরই মধ্যে একটি গরিলা ভুল করে খাদে পড়ে যেতে নিলে কং দয়া করে তার হাত ধরে টেনে তোলে, কিন্তু কৃতজ্ঞতা জানানোর বদলে গরিলাটি মাটি থেকে ছুরি তুলে উল্টো কংয়ের উপর হামলা চালায়। এতে কংয়ের রাগ চড়ে যায় সপ্তমে এবং সে এক লাথি মেরে তাকে সরাসরি খাদের গভীরে পাঠিয়ে দেয়। এই অবস্থা দেখে টেকু গরিলাটি ভয়ে ল্যাজ গুটিয়ে পালাতে শুরু করে। কং একটি পাথর ছুঁড়ে তার মাথায় মারলে সে আর পেছনে না তাকিয়ে বিড়বিড় করতে করতে পালিয়ে যায়। এরপর কং সেই ঝোপের আড়ালে লুকিয়ে থাকা ছোট বানরটিকে টেনে বের করে মাটিতে আছাড় মারে। সে টেকু গরিলাটির ফেলে যাওয়া ছুরিটি তুলে নিয়ে বানরটিকে ইশারা করে যাতে সে তাকে গরিলাদের ডেরায় নিয়ে যায়। নিরুপায় হয়ে ছোট বানরটি আগে আগে হাঁটতে শুরু করে, আর কং তার পিছু নেয়। তারা যতই গভীরে যাচ্ছিল ততই রহস্যময় আর ভয়ঙ্কর সব দৃশ্য তাদের সামনে ফুটে উঠছিল। প্রতিটি কদমে কদমে লুকিয়েছিল মৃত্যুফাঁদ। ছোট বানরটি নিজেকে বাঁচাতে চালাকি করে কংকে এক এলাকায় নিয়ে যায় এবং আয়েশ করে বসে তার মাংস খেতে শুরু করে। দেখে ছোট বানরটির খুব খিদে পায়, কিন্তু ভয়ে সে কাছে আসতে পারছিল না। কং তার অবস্থা বুঝে নিজে এক টুকরো মাংস ছিঁড়ে তার দিকে বাড়িয়ে দেয়, তবু ছোট বানরটি তাকে বিশ্বাস করতে পারছিল না। এটি দেখে কং রেগে গিয়ে মাংসের টুকরোটি মাটিতে ছুঁড়ে মারে, যেন সে বলেছে খাইলে খা, না খাইলে ভাগ। ক্ষুধার জ্বালায় অস্থির বানরটি শেষমেশ মাংস খেতে শুরু করে এবং প্রতিটি কামড়ের সাথে সাথে কংয়ের প্রতি তার ধারণা বদলে যেতে থাকে। সে বুঝতে পারে কং যতটা খারাপ ভেবেছিল আসলে সে ততটাও নয়। ধীরে ধীরে সে সাহস সঞ্চয় করে কংয়ের পাশে এসে বসে এবং দুজনে মিলে শান্তিতে সময় কাটায়। এই মুহূর্তটি দেখে মনে হচ্ছিল যেন একজন বাবা তার সন্তানের সাথে পরম সুখে সময় কাটাচ্ছে। কিন্তু তারা জানতো না যে তারা যতই সামনের দিকে এগোচ্ছিল, এক ভয়াবহ বিপদ তাদের দিকে ধেয়ে আসছিল। বনের গভীরে পৌঁছাতে কং অবশেষে তার স্বজাতির দেখা পায়, কিন্তু এটি দেখে তার বুক ফেটে যায় যে তারা সবাই নরক যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছিল। তাদের দিয়ে জোর করে দিনভর দাসের মতো মজুরি করানো হচ্ছিল। এরই মধ্যে এক বৃদ্ধ বানরের হাত থেকে ভুল করে একটি পাথর পড়ে গেলে পাহারাদার গরিলা তাকে নিষ্ঠুরভাবে পেটাতে শুরু করে। এটি দেখে কং নিজেকে সামলাতে পারে না। সে তার কুড়ুল সজোরে মাটিতে গেঁথে সেই বৃদ্ধ বানরকে কুলে তুলে নেয়। পাহারাদার গরিলাটি তেড়ে এসে কংকে সতর্ক করলে সে দমে না গিয়ে উল্টো রুখে দাঁড়ায়, যা বাকি বানরদের মনে আশার আলো জাগিয়ে তোলে। ঠিক সেই মুহূর্তে পালিয়ে আসা সেই টেকু গরিলাটি গিয়ে সব কথা তাদের রাজা স্কারকে বলে দেয়। সব শুনে স্কার কিং রাগে ফেটে পড়ে।
সে যখন তার সিংহাসন থেকে উঠে, পথের সব গরিলা ভয়ে তার সামনে নতজানু হয়ে যায়। কিন্তু কিংকং একটু না ভয় পেয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকে। স্কার কিং তার ছেলের সাথে কংয়ের মুখে স্টিলের দাঁত দেখে হাসতে থাকে এবং নিজের রাগ মেটাতে এক নিরীহ বানরকে লাথি মেরে ফুটন্ত লাভায় ফেলে দেয়। এটি দেখে কংয়ের মেজাজ সপ্তমে আকাশে চলে যায়। স্কার কিং তার কাঁধ থেকে এক অদ্ভুত চাবুক সদৃশ অস্ত্র বের করে কংকে শিক্ষা দেওয়ার জন্য তৈরি হয়। শুরু হয় এক বিধ্বংসী লড়াই। স্কার কিং তার লম্বা অস্ত্রের সুবিধা নিয়ে বারবার কংকে আক্রমণ করতে থাকে। অস্ত্রের মাথায় থাকা ক্রিস্টাল দিয়ে সে কংকে ক্ষতবিক্ষত করে দেয়, কিন্তু শারীরিক শক্তিতে সে কংয়ের ধারে কাছেও ছিল না। কং যখন তার উপর ঝাঁপিয়ে পড়ে, স্কার কিং দূরত্ব বজায় রেখে লড়াই করতে থাকে। কংয়ের হাতের কুড়ালটি নিচে পড়ে গেলে স্কার কিং তার চাবুক দিয়ে কংয়ের গলা পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করতে থাকে। সে ভেবেছিল লড়াইয়ে সে জিতে গেছে, কিন্তু কং তার সর্বশক্তি দিয়ে তাকে তুলে আছাড় মারে এবং মুহূর্তের মধ্যে তাকে কুপোকাত করে দেয়। ঠিক তখন স্কার কিং তার তুরুপের তাস বের করার সিদ্ধান্ত নেয়। সে তার অস্ত্রের পাথরটি জ্বালিয়ে তুলতে গরিলা বাহিনী পাথরের দেয়াল সরিয়ে লাভার রাস্তা বন্ধ করে দেয়। মুহূর্তের ভেতর থেকে ভেসে আসে একজোড়া ভয়ঙ্কর চোখ। টকবক করে ফুটতে থাকা লাভা হঠাৎ বরফ হতে শুরু করে এবং ভেতর থেকে বেরিয়ে আসে সে দানবীয় টাইটান শিমো, যে একসময় পুরো পৃথিবীকে বরফে জমিয়ে দিয়েছিল। স্কার কিং তাকে কংকে মারার হুকুম দেয়। শিমো অনিচ্ছা থাকা সত্ত্বেও স্কার কিং এ ক্রিস্টালের যন্ত্রণায় বাধ্য হয়ে তার মুখ থেকে বরফের শিকা বের করে আক্রমণ করে। কং লাফ দিয়ে প্রথমে হামলা করতে বাঁচলেও শিমুর অসীম শক্তির সামনে সে টিকতে পারছিল না। মুহূর্তের মধ্যে কংয়ের ডান হাত বরফের মতো জমে যায় এবং সে গুরুতর আহত হয়। স্কার কিং সুযোগ বুঝে তাকে শেষ করে দেওয়ার আদেশ দেয়। ঠিক তখনই পেছন থেকে ছোট বানরটি সুড়ঙ্গের দিকে ইশারা করে কংকে দ্রুত পালানোর সংকেত দেয়। ওদিকে শিমু নিরুপায় হয়ে আবারও বরফে নিঃশ্বাস ছুড়ে আক্রমণ করে। বিপদ বুঝে কিংকং এক মুহূর্ত দেরি না করে সুড়ঙ্গের ভেতর ঢুকে পড়ে, কিন্তু তার পিছু ছাড়েনি স্কার কিং এর শত শত ভয়ঙ্কর গরিলা বাহিনী। বছরের পর বছর এই জঙ্গলে থাকার কারণে কং বেশ কিছু ফাঁদ পেতে রেখেছিল, কিন্তু শত্রুর সংখ্যা এতই বেশি ছিল যে আহত কং একসময় একটি বন্ধ রাস্তায় আটকে পড়ে যায়। এখন তার কাছে শুধু একটি শেষ ফাঁদ বাকি ছিল, কিন্তু যে গরিলাগুলো আসার পথে বারবার ফাঁদে পড়েছিল তারা এবার সতর্ক হয়ে যায়। তারা মাটিতে পড়ে থাকা সেই লতাটি দেখে ফেলে, যা টানলে ফাঁদটি সচল হতো। ভাবছিল আজই তার দিন শেষ। ঠিক তখনই পাহাড়ের উপরে সেই ফাঁদটি অদ্ভুতভাবে সচল হয়ে যায় এবং শত শত টন ওজনের পাথর গরিলাদের উপর আছাড় খেয়ে পড়ে। কং অবাক হয়ে তাকিয়ে দেখে ফাঁদটি সচল করা অন্য কেউ নয়, সেই ছোট বানরটি। কং এখন গুরুতর আহত এবং লড়াই করার মতো অবস্থায় নেই, তাই সে ছোট বানরের কাঁধে ভর দিয়ে মানুষের সন্ধানে ফিরতে শুরু করে। কিন্তু সে জানতো না যে তাদের মধ্যে একজন গরিলা এখনো জ্যান্ত বেঁচে আছে। ওদিকে বিজ্ঞানীরা দেখে তাদের বেশ ক্যাম্প পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তারা দেয়ালে একটি বিশাল হাতের ছাপ দেখে নিশ্চিত হয় যে এই পৃথিবীতে কংয়ের মতো আরো বিশাল সব প্রাণী রয়েছে। জঙ্গলের গভীরে তারা একটি লুকানো যন্ত্র খুঁজে পায়। মেয়েটি যখন সেটি চেপে দেয়, চারপাশ থেকে পানি এসে একটি স্রোত তৈরি করে বনের ভেতর দিয়ে বইতে শুরু করে। এই স্রোত অনুসরণ করে তারা পৌঁছে যায় এক জাদুকরী অদৃশ্য দেয়ালের সামনে। দেয়ালটি স্পর্শ করতে সেটি নীল আলোয় জ্বলে ওঠে। তারা সেই দেয়ালের ভেতর দিয়ে একটি পথ তৈরি করে। ভেতরে ঢুকতেই তাদের চোখ ছানা ভরা হয়ে যায়। দেয়ালের উপারে লুকিয়ে ছিল এক অদ্ভুত সুন্দর আর রহস্যময় জগৎ, যা এর আগে কোনো মানুষ দেখেনি। সেখানে পৌঁছাতে এক আদিবাসী গোষ্ঠী তাদের ঘিরে ফেলে। এই মানুষগুলো দেখতে আমাদের মতো হলেও তাদের সাজসজ্জা ছিল একদম আলাদা। তারা হাজার বছর ধরে এখানে পোর্টালটি পাহারা দিচ্ছে, যাতে স্কার কিং মানুষের দুনিয়ায় প্রবেশ করতে না পারে। ঠিক তখনই কিং মানুষের গন্ধ শুকে সেখানে পৌঁছায়, কিন্তু অদৃশ্য দেয়ালের কারণে সে ভেতরে ঢুকতে পারছিল না। আদিবাসীরা দেয়ালটি একটু সরিয়ে দিলে কং ভেতরে ঢুকে সরাসরি বিজ্ঞানীদের সামনে গিয়ে ধপাস করে পড়ে যায়। তার হাতের ক্ষত এতটাই গভীর ছিল যে সে নড়াচড়া করার শক্তিও হারিয়ে ফেলেছিল। ডাক্তার তখন এক যুগান্তকারী সিদ্ধান্ত নেন, কংয়ের হাতটি বদলে ফেলতে হবে। তার মনে পড়ে সেই সুপার মেকানিক্যাল আর্মের কথা, যা একসময় কংয়ের শক্তির জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল। ভাগ্যক্রমে সেটি ধ্বংসস্তূপের নিচে সুরক্ষিত ছিল। ডাক্তার সেটি নিয়ে এসে কংয়ের হাতের কাছে ধরতে মেশিনটি নিচ থেকে কংয়ের ক্ষত চিনে নিয়ে তার হাতের সাথে জুড়ে যায়। এই যান্ত্রিক হাতের বিশেষ ওষুধ কংয়ের শরীরে প্রবেশ করতে সে এক নতুন তেজ অনুভব করে।
তার মুখে তৃপ্তির হাসি বলে দিচ্ছিল যে তার এই নতুন অস্ত্র পেয়ে সে কতটা খুশি। তো ঠিক তখনই ছোট বানরটি দৌড়ে এসে খবর দেয় যে স্কার কিং পোর্টালের খোঁজ পেয়ে গেছে এবং সে শিমুকে নিয়ে এখানে হামলা করতে আসছে। একা কংয়ের পক্ষে স্কার কিং আর শিমুকে আটকানো অসম্ভব, তাই তার কাছে এখন একটাই পথ খোলা, পৃথিবীর অন্য প্রান্তে ঘুমিয়ে থাকা গডজিলাকে জাগিয়ে তোলা। কিন্তু কং কখনো কল্পনা করতে পারেনি যে তাকে সেই গডজিলাই তার উপর হামলা করে বসবে। এর চারপাশের মাটি হঠাৎ কেঁপে ওঠে এবং নিচ থেকে সেই যান্ত্রিক হাতটি বেরিয়ে আসে। এই জায়গাটি ছিল মানুষের দুনিয়ায় পৌঁছানোর গোপন পোর্টাল। মুহূর্তের মধ্যে কং পোর্টাল থেকে বেরিয়ে আসে, কিন্তু কংয়ের উপস্থিতির আভাস পেতে গডজিলা গভীর ঘুম থেকে জেগে ওঠে এবং 1 সেকেন্ড সময় নষ্ট না করে সরাসরি তার দিকে ধেয়ে আসে। গডজিলা ভেবেছিল কং তাকে চ্যালেঞ্জ করতে এসেছে, তাই সে পূর্ণ শক্তিতে কংয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। ফের আগুন বলে দিচ্ছিল যে সে আজ কংকে জ্যান্ত ছাড়বে না। গডজিলাকে ধেয়ে আসতে দেখে কং হাত উঁচিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু গডজিলা তখন হিতাহিত জ্ঞান শূন্য। সে সজোরে ধাক্কা মেরে কংকে শত শত মিটার দূরে ছুঁড়ে ফেলে দেয়। গডজিলাকে থামাতে না পেরে কং পেছন থেকে তাকে আক্রমণ করে, যাতে অন্তত শান্ত করা যায়। কিন্তু চোখে বালু ঢুকতে গডজিলা আরও ক্ষেপে যায়। সে পাল্টা কংয়ের হাতে কামড় দিয়ে বসে এবং মাটিতে আছাড় মারে, যাতে কং পুরোপুরি ভেবাচেকা খেয়ে যায়। যখন কথায় কাজ হলো না, তখন কংও পাল্টা মার শুরু করে। যদিও গডজিলা তার সবচেয়ে শক্তিশালী রূপে ছিল, কিন্তু মেকানিক্যাল হাতের পাওয়ারে কং এখন কারো চেয়ে কম নয়। তবে কং বুঝতে পারে যে সে গডজিলাকে হারাতে পারবে না, তাই সময় নষ্ট না করে সে গডজিলাকে ঝাপড়ে ধরে জোর করে পোর্টালের দিকে নিয়ে যায়। ওদিকে আদিবাসী ক্যারেক্টাররা স্কার কিংকে আটকানোর জন্য পানিতে একটি বিশাল লাল রাসায়নিক মিশিয়ে দেয়। এর ফলে একটি জাদুকরী সিস্টেম অ্যাক্টিভ হয়, যা দুটি বিশাল পিরামিডকে জোড়া লাগাতে শুরু করে। এই পিরামিডগুলো যুক্ত হওয়া মাত্রই মহাকর্ষ শক্তি কিছুটা সময়ের জন্য উধাও হয়ে যায় এবং সবাই বাতাসে ভাসতে শুরু করে। স্কার কিং এর জন্য পোর্টালে পৌঁছানো অসম্ভব হয়ে পড়ে, কিন্তু পিরামিডগুলো পুরোপুরি জোড়া লাগার আগে স্কার কিং সেখানে পৌঁছে যায় এবং শিমুকে আদেশ দেয় বরফ দিয়ে পিরামিডের মাঝের পথ বন্ধ করে দিতে। তখনই পোর্টাল থেকে এক তীব্র আলো বেরিয়ে আসে এবং ধ্বংসস্তূপ চিরে গডজিলা এবং কং বাইরে বেরিয়ে আসে। গডজিলা শিমু আর স্কার কিংকে দেখা মাত্রই বুঝে ফেলে যে কং তাকে এখানে কেন এনেছে। এবার কোনো কথা নেই, সরাসরি অ্যাকশন। গডজিলা আর কং মিলে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে স্কার কিংও শিমুকে নিয়ে এগিয়ে আসে। লড়াইয়ের এক পর্যায়ে গ্রেভিটি পুরোপুরি চলে গেলে সবাই শূন্যে ভাসতে থাকে। গডজিলা শূন্যে ভেসেও কৌশলে শিমুর দিকে এগোতে থাকে। ওদিকে ধূর্ত স্কার কিং কংয়ের নিচের কুড়াল দিয়ে তাকে আক্রমণ শুরু করে, কিন্তু কং তার মেকানিক্যাল আর্ম দিয়ে প্রতিটা আঘাত রুখে দেয়। কিছুক্ষণের মধ্যে পাল্লা ভারী হয় এবং কং স্কার কিংকে ধুলাই দিতে শুরু করে। ঠিক তখনই শিমু তার বরফ দিয়ে গডজিলাকে পুরোপুরি জমিয়ে দেয়, কিন্তু গডজিলা এক ঝটকায় সেই বরফ চুরমার করে দেয়। সুযোগ বুঝে স্কার কিং পোর্টাল দিয়ে সরাসরি মানুষের দুনিয়ায় লাফ দেয়, আর তার পিছনে গডজিলা ও কংও। কিন্তু হুড়োহুড়িতে কংয়ের কুড়ালটি ওখানেই ফেলে যায়। ওদিকে মানুষেরা টেরই পায়নি কি ভয়ঙ্কর বিপদ আসছে। হঠাৎ সমুদ্রের পানি জমে বরফ হয়ে যায় এবং স্কার কিং শিমুকে নিয়ে পৃথিবীতে উদয় হয়। খোলা আকাশে দেখে সে এক ভয়ঙ্কর হুঙ্কার ছাড়ে। তার মনে হয় এখন পুরো পৃথিবী শাসনের সময় চলে এসেছে। সে শিমুকে আদেশ দেয় আকাশ জমিয়ে দিতে। শিমু অনিচ্ছা সত্ত্বেও বরফের বৃষ্টি শুরু করলে বড় বড় ইমারত তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে। আর কিং যখন ভাবছিল তাকে থামানোর কেউ নেই, ঠিক তখনই কং এক জবরদস্ত ঘুষি মেরে তার 3 টনের দাঁত উপরে মাটিতে ফেলে দেয়। খেপে গিয়ে স্কার কিং আক্রমণের আদেশ দিল। গডজিলা সেখানে পৌঁছে শিমুকে আটকে দেয়। এখন শিমুর সাহায্য ছাড়া স্কার কিং বেশিক্ষণ টিকতে পারবে না। বুঝে সে একটি বিশাল ইমারত তুলে কংয়ের দিকে ছুঁড়ে মারে, কিন্তু ইমারতটি কংয়ের গায়ে লাগলেও তার বিশেষ কোনো ক্ষতি হয়নি। ঠিক তখনই শিমু পেছন থেকে এসে কংয়ের মেকানিক্যাল আর্মটি কামড়ে ধরে এবং আবারও তার হাত জমতে শুরু করে। এটি দেখে স্কার কিং ভেবেছিল তার জয় এখন সুনিশ্চিত, কিন্তু সে ভুলে গিয়েছিল পেছনে দাঁড়িয়ে থাকা ক্ষিপ্ত গডজিলার কথা। গডজিলা তার শরীরের সমস্ত শক্তি এক জায়গায় করে বেগুনি আলোয় জ্বলে ওঠে। পরের মুহূর্তে সে স্কার কিং এর উপর এক ভয়াবহ পারমাণবিক হামলা চালায়, কিন্তু দ্রুত স্কার কিং কোনোমতো সেখান থেকে সরে যায়। সে তার চাবুক দিয়ে পাল্টা আক্রমণের চেষ্টা করলে গডজিলা সেটি ধরে ফেলে এবং এক ঝটকায় 2 টুকরো করে ছিঁড়ে ফেলে। চাবুকটি ভেঙে যাওয়ার সাথে সাথে শিমুকে নিয়ন্ত্রণ করা স্টারটি মাটিতে পড়ে যায়। স্কার কিং সেটি তোলার জন্য ঝাঁপিয়ে পড়লেও গডজিলা তাকে কোনো সুযোগই দিচ্ছিল না। এখন পুরো লড়াইটা নির্ভর করছিল এই ক্রিস্টালটির উপর,
যার হাতে ক্রিস্টাল থাকবে জয় হবে তারই। ঠিক সেই মোক্ষম সময়ে ছোট বানরটির নজরে পড়ে কংয়ের ফেলে আসা কুড়ালটির উপর। সে এক লাফে নিচে নেমে কুড়ালটি তুলে সোজা মানুষের দুনিয়ায় পৌঁছে যায়। মাটিতে পড়ে থাকা ক্রিস্টালটি দেখা মাত্র সে কুড়ালের এক কূপে সেটিকে চুরমার করে দেয়। ক্রিস্টাল ভাঙার সাথে সাথে শিমু স্কার কিং এর গোলামি থেকে চিরতর মুক্তি পেয়ে যায়। নিজের পরাজয় দেখে রাগে অন্ধ হয়ে স্কার কিং ছোট বানরটিকে মারতে গেলে কং মাঝপথে এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং মাত্র কয়েক ঘুষিতে তাকে ধরাশায়ী করে ফেলে। ওদিকে মুক্ত হওয়া শিমু গডজিলার দিকে এমনভাবে তাকায় কোনো সংকেতের অপেক্ষা করছে সে। এরপর 1000 বছর পর শিমু তাই করলো যা সে সবসময় করতে চেয়েছিল। সে তার বরফের শীতল নিঃশ্বাস দিয়ে নিষ্ঠুর স্কার কিংকে একটি বরফের মূর্তিতে পরিণত করে দেয়। পরের মুহূর্তে কং সেই মূর্তিকে শূন্যে ছুঁড়ে মারে এবং মাটিতে পড়ে স্কারের শরীর 1000 টুকরোয় ভেঙে চুরমার হয়ে যায়। লড়াই শেষ হলো। পৃথিবী তখন অন্ধকারে ঢাকা ছিল। গডজিলা আকাশের দিকে মুখ করে এক প্রচণ্ড শক্তি নিক্ষেপ করে, যার ফলে কালো মেঘ সরে গিয়ে সূর্যের আলো আবারও পৃথিবীতে ফিরে আসে। এরপর গডজিলা তার নিজের এলাকায় গিয়ে ফিরে গভীর ঘুমে তলিয়ে যায় এবং তার নতুন সঙ্গীকে নিয়ে কং পৃথিবীর গভীরে নিজের ডেরায় ফিরে যায়। সেখানে সে তার নিজের জাতির সাথে মিলে এক নতুন জীবন শুরু করে। বন্ধুরা, এভাবেই শেষ হলো গডজিলা আর কিং কং এর এক অবিশ্বাস্য লড়াই। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে একদম ভুলবেন না।